আচ্ছা, আমি যেহেতু পুরুষ, শাহরুখ খানের উদাহরণ দেওয়া ঠিক হবে না। এখনকার নিশ্চয়ই খুব মানে খুব জনপ্রিয় একজন চিত্রনায়িকা, তিনি যদি দেখেন যে তার চেহারা দেখা যাচ্ছে অদ্ভুত, তিনি নিশ্চয়ই খুব ক্ষেপে উঠবেন। তো ফলে গণমাধ্যমকে প্রথমেই কিন্তু আমি পরামর্শ দিব, অনুরোধ করব, এবং আমি নিজে যেহেতু গণমাধ্যমের সঙ্গে এখন কাজ করতে হচ্ছে, এবং আমি দুটো বিষয় খুব পরিষ্কারভাবে বুঝি। একটা হচ্ছে গণমাধ্যম ছাড়া রাষ্ট্র সমাজ অচল, এখনকার কোনো আধুনিক সমাজ রাষ্ট্র চলতে পারে না। আবার সেই কারণেই গণমাধ্যমের কোয়ালিটেটিভ এক্সিস্টেন্স, কোয়ালিটেটিভ প্রেজেন্স, এটা কিন্তু কনফার্ম করতে হবে। তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে এমন কোনো সমস্যা আছে কিনা যা তাকে সঠিকভাবে প্রতিবিম্ব এবং প্রতিফলিত করার সুযোগ দেয় না, এবং সেটা জানে কিনা যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে সেই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে। যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি আর হলো অর্থনৈতিক সুশাসন, দুইটাই একেবারে ভগ্ন অবস্থায় আছে। চারটা আসলে পিলারের মধ্যে থাকে: অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস। এখানে ফেয়ারনেসটাও একটা বড় বিষয়। তো ব্যাংকিং খাতের যে সুশাসন, এইখানেও এই চারটা পিলার যদি স্ট্রং হয় তাহলেই সুশাসনটা সঠিকভাবে প্রতিষ্ঠা হবে, এবং এই সুশাসন এনশিওর করা দায়িত্বটাও সবার মধ্যেই ন্যস্ত আছে। চরম একটা হয়েছে, ভঙ্গুর দশা হয়েছে। এই ভঙ্গুর দশার কবলে ব্যাংকিং সেক্টরকে পড়তে হতো না। উইলফুল ডিফল্টার বলতে যারা, তারা অনেক সময় কি করে, যারা ঋণ নেয় তাদের মনে মনেই থাকে যে আমি এই ঋণটাকে শোধ করব না, এরকমই অনেকের থাকে। কাজেই এখানে বড়োর সিলেকশনও একটা ব্যাপার ব্যাংকিং সেক্টরের জন্য। ব্যাংকে যারা আছেন, আরেকটা হলো আমানতকারীদের ঝুঁকি, নিজেদের কষ্টের টাকা, জমানোর টাকা তারা নিতে পারছে না। এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। এই যে গণমাধ্যমের কারণে পেপার পত্রিকায় পড়ে জনগণ যেটা জানে না, আসলে কিন্তু সবার পক্ষে জানা সম্ভব না, তারা সেই জিনিসগুলো তারা জানতে পারে এবং তারা সচেতন হয় যে কোথায় টাকা রাখবো, কোথায় কি করব ব্যাংকিং সেক্টরে, কোন ব্যাংক ভালো, কোন ব্যাংক কম ভালো, কোন ব্যাংক বেশি ভালো। এইভাবে জনগণের মধ্যে সচেতনতা গ্রো করে, তারা তখন সেইভাবে টাকা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সাংবাদিকতা তো একটা মহান পেশা, যদি সেটা কি হয় বস্তুনিষ্ঠ হয় এবং সত্যনিষ্ঠ হয়। কিন্তু সার্বিকভাবেই কিন্তু যে কোনো ধরনের প্রেডিকশন, যে কোনো ধরনের ক্যালকুলেশন করাটা কিন্তু জটিল হয়ে পড়ে, এবং সেই সমস্যাগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা ফেস করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে পুরো বিষয়ে যদি আমরা একটু দেখি যে গণমাধ্যম আসলে কোন জায়গাগুলোতে কাজ করতে পারে। একটা হচ্ছে যে যখনই কোনো ব্যাংক বা অর্থনীতির ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সমস্যাগুলো কিন্তু একদিনে হয় না, এবং সমস্যাগুলো কিন্তু বেশ অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা। তো সেই পুঞ্জীভূত সমস্যার কথা যদি আমরা বলি, তাহলে যে বিষয়টি দেখা যায় যে এই সিমটমগুলো, বিভিন্ন সমস্যার কিন্তু সিমটমগুলো কিন্তু অনেক আগের থেকেই কিন্তু দেখা যায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কয়েকটি বিষয় আছে যে আমরা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন কোনো ধরনের পরিবর্তন হয় বা কোনো ধরনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হয়, তখন সেটা নিয়ে কিন্তু একটা অংশীজনদের সাথে একটা আলোচনা এবং অংশীজনদের মতামতকে সামনে তুলে ধরা। এবং সেই জিনিসটার বিষয়ে যদি আমি বলি যে আমি সাম্প্রতিক সময়ে আমাদের একটা বিষয় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকিং রেজলিউশন আইন, সেইটি সম্পর্কে আলোচনা হচ্ছে। এবং এই ধরনের আলোচনা আমরা দেখেছি যে এটা নিয়ে কিন্তু 18 ক ধারা, সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে ব্যাংকিং রেজলিউশন যে আইন। এবং সেই জায়গাগুলোতে গণমাধ্যম কিন্তু বিভিন্ন অংশীজন যারা আছে, আমরা বিভিন্ন রিপোর্ট আমি দেখেছি যে সেই রিপোর্টগুলোতে কিন্তু সেই তথ্যগুলো নিয়ে আসছে, এবং সেই তথ্যটা নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছেছে বলে কিন্তু সেটা নিয়ে সংশোধনের একটা কথা হচ্ছে, যেটা আসলে আমার মনে হয় খুব জরুরি একটি বিষয়। সমস্যাগুলোকে স্বীকার করি, এবং যখন আমরা সমস্যাগুলোকে স্বীকার করব তখন কিন্তু সমাধানের পথটা সহজ হয়। আশা করব যে গণমাধ্যম পরবর্তীতেও ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় এই চিহ্নিত করার কাজগুলো অব্যাহত থাকবে। বাজেট নিয়ে যেহেতু এটা বাজেট সিজন, বাজেট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, বাজেটের প্রথম আলো একটা রাউন্ড টেবিল করেছিল সংকটকালীন বাজেট। গতকাল সোহরাব হাসান সাহেব চর্চা সেখান থেকে করেছে, মোটামুটি একই টাইটেলের মতো, যে সংকটের সময় বাজেট। তো আমি দুই জায়গায় বলার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল।
যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেটা ম্যাক্রো, এজাজ ভাই কিছুটা বলে গেছেন, উনি এটা নিয়ে অনেক কাজ করছেন, আর হলো অর্থনৈতিক সুশাসন, দুইটাই একেবারে ভগ্ন অবস্থায় আছে। এর কনটেক্সটেই কিন্তু আমাদের ব্যাংকিংয়ে বাজেট দিতে হচ্ছে, এর কনটেক্সটেই আমি আশা করি সরকার এখনো 110 দিন আমি দেখিনি, বাট আশা করি সামনে দিবে, অর্থনৈতিক রিকাভারি অ্যান্ড রিকনস্ট্রাকশন প্ল্যান আসবে। আর সেই অর্থনৈতিক ভিত্তি এবং সুশাসনটা যে নড়বড়ে হয়েছে, এটার একটা বড় কারণ আমার ব্যাংকিং গভর্নেন্স, যেটা এটা নিয়ে আর নতুন করে আলোচনার কিছু নাই যে কেন কবে থেকে ভেঙে পড়েছে। এইখানে আমার মনে হয় মিডিয়া, আমি এসে এজাজ ভাইয়ের কিছু তো শুনলাম, বিদিশা আপারটাও শুনলাম, এবং দে আর অ্যাবসোলুটলি রাইট। তখন একটা সময় ছিল যখন থেকে এটার মানে টাইম কোরিলেশন যদি করি 15 সাল অনওয়ার্ডস, তখন এগুলো নিয়ে বেশি কথা বলা যেত না, সরকারি ফোরামে এগুলো নিয়ে কথা বলা যেত না। সো দ্য অনলি ওয়ে আউট ওই সময় কিন্তু ছিল আপনারা মিডিয়া, এবং এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশে তখন কনসেন্স, আমি তখন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকেও বিভিন্ন মিটিংয়ে আমরা যেতাম, বাংলাদেশ ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তাই এগুলো নিয়ে খুব স্যাড ছিল, দুঃখিত ছিল, ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কিন্তু আসলে বলার মতো পরিবেশ ছিল না। কিন্তু মিডিয়ার কণ্ঠ মোটামুটি বেশ কনস্ট্রেন্ডই ছিল তখন, তারপরেও এই জায়গাটায় বোধহয় মিডিয়া সাহস করে বলতে পেরেছে, যার জন্য ওই ব্যাংকিংয়ে যে সব কিছু ভেঙে পড়ছে 17-18-র মধ্যেই কনসেনসাস গ্রো করে গেছিল মানুষের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে। তো সেইটা যে আমরা ক্রাইসিস কিভাবে সামনে নিয়ে আসি বা মানুষের কাছে নিয়ে আসি, এটা বোধহয় আমরা মিডিয়ার কল্যাণেই ব্যাংকিং সেক্টর কনটেক্সটে বাংলাদেশে দেখি। এখানে উপস্থিত থাকার জন্য আজকের এই আলোচনা যেটা হচ্ছে ব্যাংকের সুশাসন এবং গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এবং সামাজিক পরিস্থিতিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত কয়েক দশক ধরে ব্যাংকিং খাতের যে চিত্রটি আমাদের মূল উপস্থাপক সানাউল্লাহ সাকিব এবং ওবায়দুল্লাহ রনি ওনারা যেটা প্রেজেন্ট করেন, তাতে দেখলাম যে গত কয়েক দশকে ব্যাংকিং খাতে আমাদের কনসার্ন হওয়ার মতো বিভিন্ন বিষয় তৈরি হয়েছে। ব্যাংকগুলো ধীরে ধীরে নিজেদের অবস্থানটাকে শক্ত করতে পেরেছে এবং গত 5 বছরে বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন ধরনের স্ট্রেস এসছে। আমি যদি 20 সাল থেকে শুরু করি, প্রথমে এসেছিল করোনার স্ট্রেস, সেটার সেকেন্ড ওয়েভ আসলো 2021 সালে, 2022 সালে আসলো ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অনিশ্চয়তা, 2023 সালে মোটামুটি যখন আমরা নিজেদেরকে কিছুটা অর্গানাইজ করি, 24-এর শুরুতে শুরু হলো আপনার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, তারপরে 24-এর মাঝখানে এসে আমাদের দেশের একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। এগুলো সব কিছুই আমাদের ব্যাংকিং সেক্টরে অনেক স্ট্রেস ফেলেছে, কিন্তু যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে সেই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে এর মধ্যে দিয়েও। এখন সুশাসন বলতে আমরা আসলে কি বুঝি বা সুশাসনের মৌলিক উপাদানগুলো কি? সুশাসনের প্রথম উপাদানটাই হচ্ছে জবাবদিহিতা। আমাদের ব্যাংকের বোর্ডের যেমন একটি জবাবদিহিতা, আমাদের ব্যাংকের ম্যানেজমেন্টেরও একই রকম একটি জবাবদিহিতা আছে। দ্বিতীয় এলিমেন্টটি হচ্ছে স্বচ্ছতা, যে আমাদের ব্যাংকের যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা জনগণের সামনে আমাদের রিপোর্টের মাধ্যমে যদি স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারি, তাহলে ব্যাংকের প্রকৃত ইনফরমেশনটি সবার সামনে উপস্থাপিত হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।